আমার নাম পার্থ আর আমাকে বাড়িতে সবাই বাবলু বলে ডাকে। আমার বয়স প্রায় ২১ বছর। আমার দিদির নাম রেনু আর দিদির বয়স প্রায় ২৬ বছর। দিদি আমার থেকে প্রায় ৫ বছর বড়। আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি আর একটা ছোট ফ্ল্যাটে কলকাতাতে থাকি। আমাদের বাড়িটা ছোট, তাতে একটা ডাইনিং রুম, দুটো বেডরুম আর একটা কিচেন আছে। আমাদের বাড়িতে বাথরুম বলতে খালি একটা, আর তাতে সবাই যায়। আমাদের বাবা আর মা দুজনেই চাকরি করে। দিদি আমাকে বাবলু বলে ডাকে, আর আমি তাকে দিদি বলি। প্রথমে আমি ঠাকুর ডুবানোর বিষয়ে বিশেষ কিছু জানতাম না, কারণ আমি কখনো কোএডুকেশনে পড়িনি আর আমাদের বাড়ির কাছে পিঠে কোনো মেয়ে আমার বয়সী ছিল না। তাই আমি এখনো কোনো মেয়ের মজা নিইনি আর আমি কোনো দিন কোনো অ্যাকসেপ্ট মেয়ে দেখিনি। যখন আমার বয়স ১৫ হলো তখন আমার মধ্যে মেয়েদের প্রতি আগ্রহ জাগতে শুরু করল। আমার চোখের সামনে খালি আমার রেনু দিদি ছিল। দিদি মাথাতে প্রায় আমার সমান ছিল। আমার এখনো মনে আছে যে আমি আমার জীবনের প্রথম হাতের কাজ করেছি দিদির নাম নিয়ে। এক রবিবারে যেই দিদি বাথরুম থেকে বেরুলো আমি চট করে বাথরুমে ঢুকে গেলাম। আমার খুব জোরে পেচ্ছাপ পেয়েছিল। কাজ সারার পরও আমারটা নিয়ে খেলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল দিদির কাপড়গুলোর উপর। কাপড়গুলো হাতে নিয়ে কি ভীষণ মজা লাগতে লাগল। আমি কাপড়গুলো বাথরুমের দেওয়ালের সঙ্গে একটা হাঙ্গারেতে টাঙ্গালাম। এইবার আমার মনে কোটে লাগলো যে দিদি বাথরুমের দেওয়ালের কাছে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি কল্পনায় কাজ শুরু করে দিলাম। সেই দিন প্রথম যাত্রা দিদির নাম করে। আমার এত বেশি বেরিয়েছিল যে আমার চোখের সামনে অন্ধকার হয়ে গিয়েছিল। আমি চুপচাপ বাথরুমে বসে পড়লাম। কিছুক্ষণ পরে আমি উঠে তাড়াতাড়ি চান করতে শুরু করে দিলাম। সকালে চান করে আমি বেশ ফ্রেশ হয়ে গেলাম। চান করার পর আমি কাপড়গুলো দেওয়াল থেকে নামিয়ে সেগুলো যেখানে ছিল আমি আবার থেকে রেখে দিলাম। সেদিনকার পর থেকে হাতের কাজ করার সময় দিদির কাপড় নিয়ে নিতাম। হ্যাঁ, এইরকম করে কাজ করার সুযোগ খালি রবিবারেই হতো। কেননা রবিবারে আমি দিদির চান করার পর চান করতাম। রবিবারে আমি ঘুম ভাঙ্গর পরে চুপচাপ শুয়ে থাকতাম আর দেখতাম যে কখন দিদি বাথরুমে যায়। যেই দিদি বাথরুমে যেত আমি বিছানা থেকে উঠে পড়তাম আর দিদি বাথরুম থেকে বেরুলে আমি ঝাঁত করে বাথরুমে ঢুকে পড়তাম। আমার মা আর বাবা রোজ সকাল সকাল বেলা বিছানা ছেড়ে দিত আর যখন আমি উঠতাম তখন মা কিচেনে জলখাবার রান্না করতে থাকত আর বাবা বাইরে বালকনিতে বসে পেপার পড়তে থাকত বা বাজারে গিয়ে দিনকার বাজার করত। আমি কখনো আমার মনের কথা বা আমার স্বপ্নের কথা কাউকে বলিনি বা দিদি আমার কোনো কথা জানত না। আমি আমার স্কুলের পড়াশোনা শেষ করে কলেজ যেতে লাগলাম। কলেজেতে কিছু মেয়ে বন্ধু হয়ে গেল। একটা মেয়ে বন্ধুকে কাজ করে দিলাম। আমি যখনই কোনো মেয়ে বন্ধুকে কাজ করে দিতাম তখন আমি তাকে আমার দিদি ভেবে কাজ করে দিতাম। আমি বারবার চেষ্টা করতাম যে আমার মনটা দিদি ওপর থেকে সরে যাক, কিন্তু তা হচ্ছিল না। আমার মন ঘুরে ফিরে বারবার দিদির দিকে চলে যেত। আমি দিনে ২৪ ঘণ্টায় দিদি বিষয়ে আর দিদিকে কাজ করে দেওয়ার ব্যাপারে ভাবতে থাকতাম। আমি যতক্ষণ বাড়িতে থাকতাম আমি দিদির দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু আমার মনের ব্যাপারটা দিদি কিছু জানত না। যখন দিদি নিজের জামা কাপড় ছাড়ত বা মার সঙ্গে কিচেনে কিছু কাজ করত আমি চুপচাপ দিদিকে দেখতাম। দিদির সঙ্গে ছোট ফ্ল্যাটে থাকতে আমার কখনো কখনো খুব লাভ হতো। কখনো সখনো আমার হাত দিদির সাথে লেগে যেত। আমি সব সময়ে ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম। আমার খালি সময়েতে বালকনিতে দাঁড়িয়ে রাস্তার লোকদের দেখতাম আর যখন আমার দিদি আমার পাশে দাঁড়াত আমি ধীরে ধীরে তারগুলো পাওয়ার চেষ্টা করতাম। আমাদের বাড়ির বালকনিটা বেশ সরু ছিল আর এমন ছিল যে তার পুরো লম্বাটা আমাদের গলির দিকে ছিল আর তার সরু কোণাতে দাঁড়ালে রাস্তা দেখা যেত। বালকনিটা এত সরু ছিল যে দুজন লোক পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে রাস্তা দেখতে পেত। আমি যখন বালকনিতে দাঁড়িয়ে রাস্তা দেখতাম তখন আমার হাত দুটো বুকের উপর বেঁধে রাখে বালকনির রেলিংয়ে ভর দিয়ে রাস্তা দেখতাম। কখনো কখনো দিদি আমার পাশে এসে দাঁড়াত। আমি একটু সরে গিয়ে দিদিকে দাঁড়াতে দিতাম। আমি এমন করে ঘুরে দাঁড়াতাম যে দিদিকে আমার সঙ্গে গা লাগিয়ে দাঁড়াতে হতো। কিন্তু আমার আসল মতলব দিদি জানত না। আমি জানতাম যে আমার দিদি আমার ব্যাপারে কিছু বোঝে না। আমি জানতাম যে দিদি এটা বুঝত না যে তার আনাচে কানাচে ইচ্ছে করে হাত দিই। কিন্তু আমি ভুল জানতাম। একদিন দিদি আমাকে ধরে নিল। সেই দিন কিচেনে গিয়ে কাপড় চেঞ্জ করছিল। হলো আর কিচেনের মাঝখানের পর্দাটা একটু সরে গিয়েছিল। রোজকার মতন আমি তাই দেখছিলাম আর চোখ ঘুরিয়ে দিদিকে দেখছিলাম। হঠাৎ দিদি সামনের দিকে দেওয়ালে লাগানো আয়নাতে দেখতে পেল যে আমি তার দিকে হা করে দেখছি। দুজনের চোখাচোখি হতেই আমি লজ্জা পেয়ে আমার চোখটা ঘুরিয়ে আবার টিভি দেখতে লাগলাম। আমার বুকটা ধড়ফড় করছিল।
আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে দিদি জানতে পেরে গেছে যে আমি দেখছিলাম। এইবার দিদি কি করবে? দিদি কি আমার কথা মা আর বাবাকে বলে দেবে? নাকি দিদি আমার উপর রাগ করবে? আমার মাথাতে এইসব প্রশ্ন ঘুরতে লাগল। আমি আবার দিদির দিকে তাকাবার সাহস করতে পারছিলাম না। সেই দিন আর তারপর 2-3 দিন আমি দিদির কাছ থেকে দূরে দূরে থাকলাম। দিদির দিকে তাকলাম না। যেই 2-3 দিনে কিছু হলো না, আমি খুশি হয়ে গেলাম আর আবার চুপিচুপি দিদির দিকে তাকাতে লাগলাম। দিদি আমাকে 2-3 বার হাতে নাতে ধরে নিল যে আমি তার দিকে চুপি চুপি দেখছি, কিন্তু দিদি কিছু বলল না। আমি বুঝতে পারলাম যে দিদি বুঝে গেছে যে আমি কি চাই আর সে আমাকে কোনো কিছু না বলুক। দিদি আমার সঙ্গে বা অন্য কারুর সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলল না। এটা আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার ছিল। যাক, যত দিন দিদি কিছু না বলে আমি দিদিকে চুপি চুপি দেখতে থাকলাম। একদিন আমি আর দিদি আগের মতো বালকনিতে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছিলাম। দিদি আমার হাতের সঙ্গে সেটে দাঁড়িয়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো দিদি এটা জানে না যে আমার হাতের আঙ্গুলগুলো কোথায়, কিন্তু আমি এটা বুঝে গিয়েছিলাম যে যখন দিদি আমাকে আগে কোনো দিন বাধা দেয়নি, আমি নাগাল পেতে পারি আর দিদি আমাকে কিছু বলবে না। আমরা বালকনিতে গা লাগিয়ে দাঁড়িয়েছিলাম আর কথা বলছিলাম। আমাদের কলেজের আর স্পোর্টস নিয়ে আলোচনা করছিলাম। আমাদের বালকনির সামনে একটা গলি ছিল বলে আমাদের বালকনিটা বেশ অন্ধকার ছিল। কথা বলতে বলতে দিদি হাত দিয়ে আমার আঙ্গুলগুলোকে ধরে আলদা করে দিল। দিদি বুঝতে পেরে গিয়েছিল। দিদি খানিকক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দিল, কিন্তু দিদি নিজের জায়গা থেকে নড়ল না আর আমার হাতের সঙ্গে দাঁড়িয়ে রইল। দিদি আমাকে কিছু বলল না আর আমার সাহস বেড়ে গেল। তারপর আমি আমার হাতের পুরো পাজাটা ব্যবহার করলাম। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। কে জানি দিদি আমাকে কি বলবে। আমার পুরো শরীরটা ভয়ে কাঁপছিল, কিন্তু দিদি আমাকে কিছু বলল না। দিদি খালি একবার আমাকে দেখল আর আবার রাস্তার দিকে দেখতে লাগল। আমি ভয়েতে দিদির দিকে তাকাতে পারছিলাম না আর আমিও রাস্তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে কিছু বলল না। আমার মনে হতে লাগল যে আমি স্বর্গে আছি। দিদিও আমাকে একবারের জন্য বাধা দেয়নি। দিদি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে কাজ করিয়ে নিচ্ছিল। আমি এই ভেবে আরও খুশি হচ্ছিলাম যে আমার থেকে 5 বছরের বড় দিদি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে নিজের ছোট ভাইকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল। হঠাৎ মার গলার আওয়াজ পেলাম। মার আওয়াজ পেতেই দিদি আমার হাতটা সরিয়ে নিয়ে মার কাছে চলে গেল। সে রাতে আমি একদম ঘুমোতে পড়িনি। সারা রাত খালি দিদির কথা ভাবছিলাম। পরের দিন আমি রোজকারের মতন বালকনিতে দাঁড়িয়ে রাস্তার লোক দেখছিলাম। কিছুক্ষণ পরে দিদি বালকনিতে এসে আমার থেকে 3 ইঞ্চি দূরে দাঁড়িয়ে থাকল। আমি 2-3 মিনিট অবধি চুপচাপ থাকলাম আর দিদির দিকে দেখতে থাকলাম। দিদি আমার দিকে দেখল। আমি হালকাভাবে মুচকি হাসলাম, কিন্তু দিদি পাল্টে মুচকি হাসল না আর রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমি দিদিকে আস্তে করে বললাম, দিদি আরও কাছে এসো না। কেন? দিদি আমাকে জিজ্ঞেস করল। আমি পরিষ্কারভাবে দিদিকে কিছু বলতে পারছিলাম না। দিদি বলল, কি ছুঁতে চাস? পরিষ্কার করে বল, দিদি আমাকে বলল। তখন আমি দিদিকে ধীরে ধীরে বললাম, হ্যাঁ দিদি। দিদি আমাকে আবার বলল, পরিষ্কার করে বল। তখন আমি দিদির দিকে তাকিয়ে মুচকি হেসে আস্তে করে বেহায়ের মতো বললাম, কিন্তু এখনই মা আসতে পারে। দিদি তখন মুচকি হেসে বলল। আমি আবার মুচকি হেসে দিদিকে বললাম, মা এলে আমরা আগে থেকে জানতে পারব। আমার কথা শুনে দিদি কিছু বলল না আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। তখন আমি দিদিকে আস্তে করে বললাম, প্লিজ দিদি আরও কাছে এসো। দিদি আমার কাছে চলে এলো। আমি কালকের মতন স্বর্গের সুখের অনুভূতি পেলাম। একদিন সন্ধে বেলায় আমি হোল ঘরে বসে টিভি দেখছিলাম। মা আর দিদি কিচেনে রাতের খাবার রান্না করছিল। খানিক পরে দিদি নিজের কাজ শেষ করে হোল ঘরেতে এসে বসল। আমি হোলেতে বিছানার উপর দেওয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছিলাম। দিদি রান্নাঘর থেকে এসে আমার কাছে বিছানাতে বসে পড়ল। দিদি খানিকক্ষণ টিভি দেখল আর তারপর পেপার নিয়ে নিজের মুখের উপর পেপারটা পড়তে লাগল। কিছুক্ষণ পেপারের সামনে পেজটা পড়ার পর দিদি পেপারের পাতা পাল্টে ভেতরের পাতার নিউজগুলো পড়তে লাগল। দিদি বিছানতে পা মুড়ে বসেছিল আর আমার পা দুটো গায়ে লাগছিল। মা কিচেনে রান্না করছিল আর আমি আমার সামনে বসা দিদিকে দেখছিলাম। আজকে দিদি একটা কালো রঙের টি-শার্ট পরেছিল। আমার একটা হাত দিদির পিঠে রাখলাম। দিদি বলল, পার্থু তুই এটা কি করছিস? কিছু না, আমি দিদিকে বললাম। তুই কি পাগল হয়ে গিয়েছিস? মা এখনই আমাদের দুজনকে রান্নাঘর থেকে দেখে ফেলবে। দিদি আবার আমাকে আস্তে করে বলল।
মা কেমন করে দেখবে? আমি বললাম, তুই কি বলতে চাস? দিদি আমাকে আবার জিজ্ঞেস করল। আমি বলতে চাই যে তোমার সামনে পেপারটা খোলা আছে, আর যদি মা রান্নাঘর থেকে দেখে তো খালি পেপারটা দেখবে। আমি দিদিকে বললাম, তুই ভীষণ স্মার্ট আর শয়তান হচ্ছিস। দিদি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে বলল। আবার দিদি চুপ করে নিজের সামনে পেপারটা ভালো করে ছড়িয়ে পেপার পড়তে লাগল। আমার সাহস আরও খানিকটা বেড়ে গেল। মা এখনও রান্নাঘরে রান্না করছিল। আমার মাকে পরিষ্কারভাবে রান্নাঘরে কাজ করতে দেখতে পাচ্ছিলাম। মা কখনো কখনো আমাদের দিকে দেখে নিচ্ছিল, আর মা খালি দিদির পেপার পড়া দেখতে পাচ্ছিল। মা আমাদের দেখে এটা বুঝতে পারছিল না যে আমরা কি করছি। দিদি আমাকে মুখ ঘুরিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে মা রান্নাঘর থেকে হোল ঘরে এসে গেল। আমরা তাড়াতাড়ি নিজেদের গুছিয়ে নিলাম। মা হোল ঘরে এসে বিছানার পাশ থেকে কিছু জিনিস নিচ্ছিল আর দিদির সঙ্গে কথা বলছিল। দিদিও পেপার থেকে মুখ না উঠিয়ে মার সঙ্গে কথা বলছিল। মা আমাদের কার্যকলাপ কিছু বুঝতে পারল না আর আবার রান্নাঘরে চলে গেল। মা যখন আবার রান্নাঘরে চলে গেল, মা রান্না শেষ করে হোল ঘরে এসে গেল। মা বিছানাতে দিদির পাশে বসে দিদির সঙ্গে কথা বলতে লাগল। আমি বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেলাম, কেননা আমার হাতের কাজ করতে হবে। পরের দিন বিকেলে দিদি নিজের কোনো বন্ধুর সঙ্গে ফোনেতে কথা বলছিল। আমি শুনতে পেলাম যে দিদি তাকে নিয়ে মার্কেট যেতে চাই। দিদির বন্ধু পরে কনফার্ম করবে বলে ফোনটা রেখে দিল। খানিক পরে আমি দিদিকে একলা পেয়ে দিদিকে বললাম, দিদি, আমিও তোমার সঙ্গে মার্কেটে যেতে চাই। তুমি কি আমাকে তোমার সঙ্গে মার্কেট নিয়ে যেতে পার? দিদি খানিকক্ষণ ভাবার পর আমাকে বলল, কিন্তু পার্থ, আমি তো আমার বান্ধবীর সঙ্গে কথা বলে নিয়েছি, আর সে আমার সঙ্গে বিকেলে মার্কেটে যাবে বলে আমাদের বাড়ি আসছে। তার উপর আমি এখন মাকে বলিনি কি আমি মার্কেটিংয়ে যাচ্ছি। আমি দিদিকে বললাম, ঠিক আছে, তুমি গিয়ে মাকে বল যে তুমি আমার সঙ্গে বাজারে যাচ্ছ। দেখবে মা রাজি হয়ে যাবে। তারপর আমার বাইরে গিয়ে তোমার বান্ধবীকে ফোন করে দেব যে মার্কেটিং প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, তার আর আসার দরকার নেই। ঠিক আছে না? দিদি আস্তে করে হেসে বলল, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি গিয়ে মার সঙ্গে কথা বলছি। আর দিদি মার সঙ্গে কথা বলতে চলে গেল। মা যেই শুনল যে দিদি আমার সঙ্গে মার্কেট যাচ্ছে, মা রাজি হয়ে গেল। সেই দিন বিকেলে আমি আর দিদি একসঙ্গে কাপড়ের বাজারে গেলাম। মার্কেটেও খুব ভিড় ছিল। আমি সব সময় দিদির পেছনে হাঁটছিলাম যাতে কোনো লোক দিদিকে ধাক্কা না মারতে পারে। আমরা যখন কোনো ফুটপাথের দোকানে দাঁড়িয়ে কোনো জিনিস দেখছিলাম, তখন দিদি আমার গায়ের সঙ্গে দাঁড়িয়েছিল। আমি একটা দোকান থেকে একটা প্যান্ট আর দুটো টি শার্ট কিনলাম, আর দিদি একটা গোলাপি রঙের সালবার সুইট, গরমের জন্য একটা স্কার্ট আর টপ আর দুটো টি শার্ট কিনল। আমরা মার্কেটে আরও খানিকক্ষণ ঘুরলাম। এইবার প্রায় সন্ধে 7টা বেজে গিয়েছিল। দিদি আমাকে সব স্টলে গুলে ধরিয়ে দিয়ে দিল আর আমাকে বলল, তুই একটু আগে গিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাক, আমি এখনই আসছি। আর দিদি একটা ফুটপাথের দোকানের দিকে চলে গেল। আমি দোকানটা ভালো করে দেখলাম যে ওটা মেয়েদের দোকান। আমি মুচকি হাসি হেসে আগে চলে গেলাম। আমি দেখলাম যে দিদির মুখটা লজ্জাতে লাল হয়ে গিয়েছে, আর সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দোকানদারের সঙ্গে কথা বলছে। খানিকক্ষণ পরে দিদি দোকান থেকে ফিরে এলো আর আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি দিদিকে দেখে একবার মুচকি হাসলাম আর কিছু বলতে যাচ্ছিলাম কি দিদি আমাকে বলল, তুই এখন কিছু বলিস না আর চুপচাপ আমার সাথে চলতে থাক। আমরা চুপচাপ চলতে লাগলাম। আমি এখনই বাড়ি যেতে চাইছিলাম না, আর আমি দিদির সঙ্গে একলা আরও কিছুক্ষণ সময় কাটাতে চাইছিলাম। আমি দিদিকে বললাম, দিদি চলো আমরা গিয়ে লেকের ধারে বসি আর ভেলপুরি খাই। না, দেরি হয়ে যাবে, দিদি আমাকে বলল। কিন্তু আমি দিদিকে আবার বললাম, আরে চলো না দিদি, এখনো খালি সন্ধে 7টা বেজেছে। আর আমরা খানিকক্ষণ লেকের ধারে বসে ভেলপুরি খেয়ে বাড়ি চলে যাব। তাছাড়া মা জানে তুমি আমার সঙ্গে বাজারে এসেছ, তাই মা চিন্তা করবে না। দিদি খানিক ভেবে বলল, ঠিক আছে, চল লেকের ধারে গিয়ে বসি। দিদি আমার কথাতে রাজি হওয়াতে আমি খুব খুশি হয়ে গেলাম, আর আমরা দুজনে লেকের দিকে হেঁটে যেতে লাগলাম। মার্কেট থেকে লেকে যেতে প্রায় 10 মিনিট লাগে। আমরা আগে গিয়ে একটা ভেলপুরিওয়ালার কাছ থেকে ভেলপুরি নিলাম আর একটা জলের বোতল কিনে নিলাম, তারপর গিয়ে লেকের ধরে বসলাম। আমরা লেকের ধরে পাশাপাশি পা ছড়িয়ে বসেছিলাম। আমাদের চারধারে বেশ কিছু ঝোপ মতন গাছ ছিল। লেকের ধরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। এক কথায় সময়টা খুব রোমান্টিক ছিল। আমি আর দিদি ভেলপুরি খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আমি কখনো কখনো দিদির মুখের দিকে দেখছিলাম। যখন দিদির ভেলপুরি শেষ হয়ে গেল তো আমি দিদিকে বললাম, চলো দিদি, আমরা গিয়ে ওই বড় ঝোপের পেছনে বসি।
কেন দিদি আমাকে জিজ্ঞেস করল। তখন আমি দিদিকে বললাম, ঝোপের পেছনে আমরা আরাম করে বসতে পারবো। তখন দিদি বলল, কেন, এখানে কি আমরা আরাম করে বসে নেই? হ্যাঁ, আমরা আরামে বসে আছি, তবে ঝোপের আড়ালে আমাদের কেউ দেখতে পারবে না। আমি দিদির চোখে চোখ রেখে বললাম। তখন দিদি অকথা মিষ্টি হাসি হেসে আমাকে বলল, বাবলু, তুই অন্য লোকের চোখের আড়ালে গিয়ে আমার সঙ্গে কেন বসতে চাস? তখন আমি দিদির একটা হাত ধরে দিদিকে বললাম, দিদি তুমি জানো যে আমি কেন তোমার সঙ্গে অন্য লোকের চোখের আড়ালে গিয়ে বসতে চাই? তখন মুচকি হাসি হেসে বলল, ঠিক আছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আমাদের এমনিতে দেরি হয়ে গেছে আর আমাদের বাড়ি ফিরতে হবে। আর দিদি উঠে বড় ঝোপ গাছের পেছনের দিকে হাঁটতে লাগল। আমিও তাড়াতাড়ি উঠে সব বাগগুলো উঠিয়ে দিদির পেছনে পেছনে হাঁটা শুরু করে দিলাম। বড় ঝোপটার পাশে আরও একটা ঝোপ গাছ ছিল, আর তাতে তার মাঝখানে বেশ খানিকটা জায়গা খালি ছিল। আমি ওখানে গিয়ে দেখলাম যে এখানে বসলে কেউ আমাদের দেখতে পারবে না। আমি গিয়ে সেই জায়গায় আগে বাগগুলো রাখলাম আর তারপর বসে পড়লাম। দিদিও এসে আমার পাশে বসে পড়ল। দিদি আমার কাছ থেকে প্রায় 1 ফিট দূরে বসল। আমি দিদিকে আমার আরও কাছে বসতে বললাম। দিদি একটু সরে এসে আমার কাছে এসে বসল আর এইবার আমাদের কাঁধগুলো এক হলো। আমি দিদিকে আরও আমার কাছে টেনে নিলাম। আর মনে মনে প্ল্যান করে ফেললাম দিদিকে কাজ করে দেওয়ার এটাই উপযুক্ত সময়।